আজ আমি পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অতসী মামি। যে শুনে সেই বলে, হ্যাঁ, শুনবার মতো বটে। বিশেষ করে আমার মেজ মামা, তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কম শুনেছি। শুনে শুনে ভারী কৌতূহল হলো। কি এমন বাঁশি বাজায় লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে? একদিন শুনতে গেলাম। মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যাঁর বাঁশি বাজানোর ওস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে নাম শুনেছিলাম, যতীন। উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের উপরে পুরো নাম দেখলাম, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বার করে আমার তো চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবুর এবং তার বাঁশির বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্টু গোছের কেউ হবেন। আর কেষ্টবিষ্টু গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারার একটা বাড়িতে বাস করেন, এও তো স্বতঃসিদ্ধ কথা। কিন্তু বাড়িটা যে গলিতে, সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এ যে ইট বার করা তিনকালের বুড়োর মতো নড়বড়ে একটা ইটের খাঁচা। সামনের চেহারাটাই যদি এরকম, ভিতরটা না জানি কীরকম হবে। উইয়ে ধরা দরজার কড়া নাড়লাম। একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো ছাইগাদা নাড়তেই যেন একটা আগুন বার হয়ে পড়ল। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তবু একদিন চেহারাখানা কীরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনও যা আছে অপূর্ব। বছর 30-এর বয়স, কি কিছু কমও হতে পারে। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অপূর্ব, মুখের চেহারাও অপূর্ব, আর সব মিলিয়ে যে রূপ, তাও অপূর্ব। সবচেয়ে অপূর্ব চোখ দুটি। চোখে চোখে চাইলে যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে। ইট বার করা নোনা ধরা দেয়াল আর উইয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। বললেন, আমি ছাড়া বাড়িতে কেউ নেই, সুতরাং আমাকেই চান। কিন্তু কি চান? আমার মুগ্ধ চিত্তে কে যেন একটা ঘা দিল। কি বিশ্রী গলার স্বর, কর্কশ কথাগুলি মোলায়েম, কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হলো যেন আমায় গালাগালি দিচ্ছেন। ভাবলাম, নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্ঠিতে লেখে না। এমন চেহারার ওই গলা, সৃষ্টিকর্তার যত বড় কারিগরি হোক না কেন, কোথায় কি মানায় সে জ্ঞানটা তার একদম নেই। বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়। আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। এক নিঃশ্বাসে পড়ে বললেন, ইস, আবার পরিচয়পত্র কেন হে? হরেন যদি তোমার মামা, আমিও তোমার মামা। হরেন যে আমায় দাদা বলে ডাকে। এসো এসো, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতে তিনি দরজা বন্ধ করলেন। সদর দরজা থেকে দুধারের দেয়ালে গা ঠেকিয়ে হাত পাচে কেশে একটা হাত তিনেক চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁদিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটু উঠান, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠানে 4টে করে পাশ থাকে।
এটারও তাই আছে দেখলাম। দুপাশে দুখানা ঘর এ বাড়ির অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপরদিকে অন্য এক বাড়ির একটা ঘরের পেছন দিক জানালা দরজার চিহ্ন মাত্রই নেই, প্রাচীরেরই সামিল। আমার নবলব্ধ মামা ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসেছে, এ ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও তো, ও ঘরটা বড় অন্ধকার। এ ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিককার ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘোমটায় মুখ ঢেকে। যতীন মামা বললেন, এ কি ঘোমটা কেন? আরে এ যে ভাগ্নে। মামির ঘোমটা ঘুচবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি 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 ছি, মামি হয়ে ভাগ্নের কাছে ঘোমটা টেনে কলা বউ সাজবে? এবার মামির ঘোমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির কোনো বালাই নেই। এক পাশে একটা রং চটার ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেয়ালে এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেক, একটা আধ ময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো, যতীন মামার সম্পত্তি। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডার ছবি। একটাতে এখনও চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে বেলতে বোধ করি কারোর খেয়ালই হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি থাকে তো ভাগ্নেকে করে দাও, না থাকে 1 কাপ চাই খাবে ক্ষণ। বললাম, কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি, বাঁশির সুরেই খিদে মিটবে এখন। যদিও খিদে পাইনি মোটেই, বাড়ি থেকে খেয়ে এসেছি। যতীন মামা বললেন, বাঁশি? বাঁশি তো এখন আমি আর বাজাই না। বললাম, সে হবে না, আপনাকে শোনাতেই হবে। বললেন, তাহলে বসো, রাত্রি হোক, সন্ধ্যার পর ছাড়া আমি কখনো আর বাঁশি ছুঁই না। বললাম, কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, কেন জানি না ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না, আজ পর্যন্ত কোনো দিন বাজাইনি। হ্যাঁ গা অতসী, বাজিয়েছি? অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনিভাবে যতীন বাবা বললেন, তবে? বললাম, মোটে 5টা বেজেছে, সন্ধ্যা হবে 7টায়। এতক্ষণ বসে থেকে কেন আপনাদের অসুবিধা করব? ঘুরে ঠুরে সন্ধ্যার পর আসবো এখন। যতীন মামা ইংরেজিতে বললেন, টুট টুট, তারপর বাংলায় যোগ দিলেন, কি যে বলো ভাগ্নে, অসুবিধেটা কি? পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে তবু কথা কয়ে বাঁচব। আমি বললাম, পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? অতসী মামির দিকে চেয়ে যতীন মামা হাসলেন। বলবো না কি ভাগ্নেকে কথাটা অতসী? পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে, অতসী আমার বিয়ে করা বউ নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করতে লাগলেন, লক্ষ্মী যারা বজ্জাত লোক পাড়ার, ভাগ্নে কি বলবো, রীতিমতো দলিল আছে বিয়ের, কেউ কি তা দেখতে চাইবে? যত্তসব। ত্রস্তভাবে অতসী মামি বললেন, কি যা তা বলছো? যতীন মামা বললেন, ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে। ভারী রাগ হয় কি না বলে হাসলেন। হঠাৎ বললেন, তোমরা যে কেউ কারোর সঙ্গে কথা বলছো না গো?
মামি মৃদু হেসে বললে, কি কথা বলবো? যতীন মামা বললেন, এই নাও। কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি? যা হোক কিছু বলে শুরু করো, গড় গড় করে এমনি কথা এসে যাবে। মামি বললে, তোমার নামটা কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন। হাসি থামিয়ে বললেন, এইবার ভাগ্নে পাল্টা প্রশ্ন করো। আজ কি রাঁধবে মামি? ব্যাস, খাসা আলাপ জমে যাবে। তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। মামির মুখ লাল হয়ে উঠল। আমি বললাম, এমন বিশ্রী প্রশ্ন আপনি কখনো করবেন না মামি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার নাম সুরেশ। যতীন মামা বললেন, সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ নয় ভাগ্নে? হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ইস, ভুবনবাবু যে টাকা দুটো ফেরত দেবে বলেছিল, আজ নিয়ে আসি। দুদিন বাজার হয়নি। বসো ভাগ্নে, মামির সঙ্গে গল্প করো, 10 মিনিটের ভেতরেই আসছি। ঘরের বাইরে গিয়ে বললেন, দৌড়টা দিয়ে যাও অতসী। ভাগ্নের ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম, কি যে রসিকতা করো, ছি। মামাকে জবাব দিলে শোনা গেল না। মামি ঘরে ঢুকে বললে, ওই রকমই স্বভাব ওর। বাক্সে 2টি মোটে টাকা, তাই নিয়ে সেদিন বাজার গেলেন। বললাম, একটা থাক। জবাব দিলেন, কেন? রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন। আমি বললাম, আশ্চর্য লোক তো মামি। মামি বললে, ওই রকমই। আর দেখো না ভাই। বললাম, ভাই নয়, ভাগ্নে। মামি বললে, তাও তো বটে, আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে যে বসে আছো, ওর ভাগ্নে না হয় আমার ভাই হলেই বেশ ভালো হতো, কিন্তু সম্পর্কটা নতুন করে পাতো না। এখনও 1 ঘন্টাও হয়নি, জমাট বাঁধেনি সেরকম। আমি বললাম, কেন? মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। মামি বললে, আচ্ছা তবে তাই, কিন্তু আমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে, তুমি ওর বাঁশি শুনতে চেও না। বললাম, তার মানে? বাঁশি শুনতেই তো এখানে এলাম। মামির মুখ গম্ভীর হলো। বললে, কেন এলে? আমি ডেকেছিলাম? তোমাদের জ্বালায় আমি কি গলায় দড়ি দেব? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম, কথা জোগালো না। মামি বললে, তোমাদের একটু শখ মেটাবার জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না? রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে, বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। মামি বললে, কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল তাই রেখে দিয়েছি। রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার শরীর এত খারাপ। মামি বললে, কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারো সঙ্গে তো কথা কই না, তাই তোমাকেই গায়ের ঝাল মিটিয়ে বলে দিলাম। তোমার আর কি দোষ, আমার অদৃষ্ট। আমি বললাম, এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, শোনেন না। আমি চুপ করে রইলাম।
মামি বলে চলল, কত দিন ভেবেছি মাসি ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি। মাসির বদলে মদ খেয়েই নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাসি কিনে না খেয়ে মরবেন। মামির শেষ কথাগুলি যেন গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম, কিন্তু ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, অথচ ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না। আগে কণ্ঠ মদ খেতেন। বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম, সেই দিন থেকে ও জিনিস ছুঁয়েই দেখেন না। কিন্তু মাসির বিষয়ে কোনো কথাই শোনেন না। আমি বলতে গেলাম, মামি। মামি বোধহয় শুনতেই পেল না, বলে চলল, একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম। সে কি ছটফট করতে লাগলেন যেন ওর সর্বস্ব হারিয়ে গেছে। বাইরে কড়া নাড়ার শব্দ হলো। মামি দরজা খুলতে উঠেই গেল। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। পিছন থেকে মামি বললে, সে আমি আগেই জানি। যতীন মামা বললেন, দোকানদারটাই বা কি পাজি, এক পো সুজি চাইলাম, দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। মামি ম্লান মুখে বললে, সুজি দেয়নি, ভালোই করেছে। শুধু জল দিয়ে তো আর সুজি হয় না, ঘি নেই। কবে আবার ঘি আনলে তুমি? তাও তো বটে, বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন। দিব্য স্বপ্রতিভ্য হাসি। আমি বললাম, কেন ব্যস্ত হচ্ছেন মামা? খাবারের কিছু দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। মামি বললে, বসো তোমরা, আমি আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল। দুহাতে দুখানা রেকাবিতে গোটা 4 করে রসগোল্লা আর গোটা 2 সন্দেশ। যতীন মামা বললেন, কোত্থেকে জোগাড় করলে গো? বলে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললে, তা দিয়ে তোমার দরকার কি? যতীন মামা নিশ্চিন্তভাবে বললেন, কিছু না, যা খিদেটা পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কিচ্ছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে সাধ্যি অনেক কিছুই করে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে? বাধা দিয়ে মামি বললে, আবার যদি ওইসব শুরু করো ভাগ্নে, আমি কেঁদে ফেলব। আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে 2টো এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, ওয়াক ওয়াক, কি বিশ্রী রসগোল্লা রইল পড়ে, খেও তুমি, নয়তো ফেলে দিও। দেখি সন্দেশটা কেমন? সন্দেশ মুখে দিয়ে বললেন, হ্যাঁ, এই জিনিসটা ভালো, এটা খাবো। বলে সন্দেশ 2টো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও, তোমার সুজির ঢিপি ফেলে দিওক্ষণ নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে এলো। মামার ছলটুকু আমাদের কারুর কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপক্রম হলো। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরে তাকে তুলে রাখছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের, নিত্যকার অভ্যাস, বাদ পড়লে রাতে ঘুম হবে না, ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। আমি বললাম, আমি না হয়। মামি বললে, বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার, বলে গলায় আঁচল দিয়ে
মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায়, সুখে, তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালো, আমি বললাম, দাঁড়াও মামি, একটা প্রণাম করে নিই। মামি বললে, না না না, ছি ছি ছি। বললাম, ছিছি নয় মামি, আমার নিত্যকার অভ্যাস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাত্রে আমার ঘুম হবে না। বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যতীন মামা হো হো করে হেসে উঠলেন। মামি বললে, দেখো তো ভাগ্নের কাণ্ড। যতীন মামা বললেন, ভক্তি হয়েছে গো, সকাল সন্ধ্যা স্বামীকে প্রণাম করা জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো, বলে মামি পলায়ন করলো। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। যতীন মামা বললেন, এইবার বাসি শোনো। আমি বললাম, থাক গে, কাজ নেই মামা, শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে। যতীন মামা বললেন, তুমিও শেষে ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে? রক্ত পড়বে তো হয়েছে কি, তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো। খুশি হয় রান্নাঘরে মামির কাছে বসে আঙুল দিয়ে থাকো গে যাও। কাঠের বাক্সটা খুলে মাসির কাঠের কেসটা বার করলেন। বললেন, বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন। দেয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো, আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরে নাড়া জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাইরের এক ঘরদোরকেও যেন স্পর্শ করে দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে, বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি, সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাওয়ার যতগুলো অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাস হয়নি। এই বাঁশি বাজিয়ে একজন একদিন এক কিশোরীর কুল, মান, লজ্জা, ভয় সব ভুলিয়ে দিয়েছিল। যমুনাতে উজান বয়েছিল। আজ মনে হলো, আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে উঠে নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ববাসী বাদকের পক্ষে ওই দুটি কাজ আর এমন কি কঠিন। দেখি মামি কখন এসে নিঃশব্দে ওদিকের বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভব ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘরে যাবার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভব সংজ্ঞা নেই। এ যেন সুরের আত্মভোলা সাধক সমাধি পেয়ে গেছে। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘণ্টা দেড়েক হবে। হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাঁদতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম, মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধহয় প্রস্তুত ছিল, জল আর পাখা নিয়ে ছুটে এলো। খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল। পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। তারপর এক সময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি যতীন মামা। মামা কিছু বলবার আগেই মামি বললে, তুমি এখন কথা কইও না, ভাগ্নের বাড়িতে ভাববে, আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে। এখন চলো, আমি দরজা দিয়ে আসি। সদরের দরজা খুলে বাইরে যাব, মামি আমার একটা হাত চেপে ধরে বললে, একটু দাঁড়াও ভাগ্নে, সামলে নি। প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বললে, ওর রক্ত পড়া দেখলেই আমার এরকম হয়, বাঁশি শুনেও হতে পারে। আচ্ছা, এবার এসো ভাগ্নে।
শিগগির আর একদিন আসবে কিন্তু। বললাম, মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখব মামি। মামি ব্যগ্র কণ্ঠে বললে, পারবে, পারবে তুমি? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও প্রাণ দেবে। অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেললে। রাস্তায় নেমে বললাম, খিলটা লাগিয়ে দাও মামি। কেবলই মনে হয় নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন? লাভ কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে। যে সৃষ্টি করে তারও, যে শুনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের। যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণ এ স্থিতি। তারপর বাস্তবের কঠোরতার মাঝে এ স্বপ্নের চিহ্নও তো খুঁজে পাওয়া যায় না। এই নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন? মানুষের মন কি বিচিত্র! আমারও ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে, সুরের আগুন গগনে বেয়ে তুলে পলে পলে নিজেকে শেষ করে আনি। লাভ নেই, নাই বা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দও যে হয় না তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্যে নয়, এক একটা কাজ করতে এক একজনের লোক জন্ম হয়। আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজাবার অধিকার কারোরই নেই। থাকতে পারে কারো অধিকার, কারো কারো বাঁশি হয়তো যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে। আমি তো তাদের চিনি না। একদিন বললাম, বাঁশি শিখিয়ে দেবে মামা? যতীন মামা হেসে বললে, বাঁশি কি শেখবার জিনিস ভাগ্নে? ও শিখতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন প্রাণ দিয়ে, সমগ্র সত্তা দিয়ে, নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেবার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি। কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যেই সর্বনাশা নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন, কথাটা ভাবতেও কষ্ট হলো। কিন্তু করা যায় কি? মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা, তার বোধহয় তল নেই। মামির কান্নায় যখন ঠেলেছেন, তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি? একদিন বললাম, মামা আর বাঁশি বাজাবেন না। যতীন মামা চোখ বড় বড় করে বললেন, বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাঁচবো কি করে? বললাম, গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। তা আমি কি করব? একটু আধটু কাঁদা ভালো। বলে হাঁকলেন, অতসী, অতসী। মামি এলো। মামা বললেন, কান্না কী জন্যে শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে কান্না বাড়বে, কমবে না। মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললেন, জানো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নাম নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো সব মাথায় উঠেছে। মামি বললে, যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি। রাখোনি? বলে মামা এমনইভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো। আশুজড়িত কণ্ঠে বললে, অমন করো তো আমি একদিন। মামা এক্কেবারে জল হয়ে গেলেন। আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী। চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? যতীন মামা বললেন, চটেনি, লজ্জায় পালালো। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তেই হলো। মামিই ছাড়ালো।
মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে। মামি ঘুমুচ্ছে, আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটা টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীরে আরও শীর্ণ দশা হয়ে গেছে। চোখ দুটি লাল হয়ে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার করলেন। আজ 17 দিন এটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, বাঁশি কি হবে মামা? ছেঁড়া পাম্প শুতে পা ঢুকুতে ঢুকুতে মামা বললেন, বেচে দিয়ে আসবো। তার মানে? যতীন মামা ম্লান হাসি হেসে বললেন, তার মানে ডাক্তার বোসকে আর একটা কল দিতে হবে যে। বললাম, বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যা চেষ্টা। আমার মেজো মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। যতীন মামা একটা পয়সাও নেননি। বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাঁশি। মামা ফিরে দাঁড়ালেন, বললেন, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। বললাম, কত দাম? বললেন, 135-এ কিনেছি, 100 টাকায় দেব। বাঁশি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড, এই যা। বললাম, আপনি না সেদিন বলেছিলেন মামা, এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়? অনেক বেছে আপনি কিনেছেন, আমি 135 দিয়ে ওটা কিনব। যতীন মামা বললেন, তা কি হয়, পুরনো জিনিস। বললাম, আমাকে কি জোচ্চোর পেলেন মামা, আপনাকে ঠকিয়ে কম দামে বাঁশি কিনব? পকেটে 10 টাকা 3টে নোট ছিল, বার করে মামার হাতে দিয়ে বললাম, 30 টাকাটা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসব। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখবার স্বাদ হলো না আমার। যতীন মামা ডাকলেন, ভাগ্নে। ফিরে তাকালাম। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে? আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম। মামির ঘুম ভাঙেনি। জানতেও পারল না যে রক্তপিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্ত পান করেছে। আমি আজ সেই বাঁশিটাই কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা, এ যে বালির বাঁধা। একটা বাঁশি গেল, আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাবার বেদনাটাই পেলেন। বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও। আমি ঘরে ঢুকতে বকতে বললাম, থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসের? যতীন মামা বললেন, না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না। বুঝলাম, পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপর থাকা তার সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাব ক্ষণ। মামা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, নিয়েই যেও। তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে, বুঝলে না? 19 দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা টুলটা বিছানার কাছে টেনে টেনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বললে, ওগো, আমি বোধহয় আর বাঁচব না। যতীন মামা বললেন, তা কি হয় অতসী, তোমায় বাঁচতে হবেই, তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। মামি বললে, বালাই ষাট, বাঁচবে বই কি। দেখো, আমি যদি নাই বাঁচি, আমার একটা কথা রাখবে? যতীন মাথা নত হয়ে বললেন, রাখবো, বলো। বাঁশি ছাড়ানো ছেড়ে দিও। তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমি শান্তিতে থাকতে পারবো না। রাখবে আমার কথা? মামা বললেন, তাই হবে অতসী, তাই হবে। তুমি ভালো হয়ে ওঠো,
আমি আর বাঁশি ছোব না। মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের ওপর টেনে শান্তভাবে মামি চোখ বুজল। আমি বুঝলাম যতীন মামা আজ তার রোগ শয্যাগতা অতসীর জন্যে কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদুস্বরে উচ্চারিত ওই কটি কথা, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। অন্যে না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি। আমি জানি, অতসী মামিও জানে ওই কথা কটির পেছনে কতখানি জোর আছে। বাঁশি বাজাবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন হেসে মামা বললেন, কি গো, বাজবে না বলে? অমনি মুখের কথা কি না? যে চারাল খুড়োর কাছ থেকেই তোমায় ছিঁড়িয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ। আমি বললাম, চারাল খুড়ো আবার কি মামা? মামা বললেন, তুমি জানো না বুঝি? সে এক দ্বিতীয় মহাভারত। মামি বললে, গুরু নিন্দা করো না। মামা বললেন, গুরু নিন্দা কি? গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না অতসী তোমার পিঠের দাগটা। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই অতসী মামি গল্পটা বেশ বড়, আমার গলাটাও খুব একটা ভালো না, তাই আমি এটা প্রথম পাঠ শোনালাম। দ্বিতীয় পাঠটা অন্যদিন শোনাবো। সকলে ভালো থাকুন। নমস্কার।